হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। ভিডিওটি হলো ক্লাস 9 হিস্ট্রি সাবজেক্ট চ্যাপ্টার 4 পার্ট 3। এই চ্যাপ্টারেরই একটা বড় কোশ্চেন, কিভাবে লিখলে পরে আমরা 100% নম্বর পাবো সেই টেক্সটটা অবশ্যই শেখাবো, আর কোশ্চেনের অ্যান্সারটাও এর সাথে সাথে দিয়ে দেবো। এরও পাশাপাশি আমি আরও দুটো 4 নম্বরের কোশ্চেন বলবো, আর কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা এই সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারো। কিন্তু আমি আগে প্রথম ভিডিওতেও এরকম একটা কোশ্চেন তোমাদের দিয়েছি, তারপরেও একটা ভিডিওতে আমি বড় কোশ্চেন দিয়েছি। তো আজকের এইটা দিলে পরে, এই ভিডিওটা দিলে পরেই হিস্ট্রি সাবজেক্টের প্রায় কিছুটা হয়ে যাবে, আর সামান্য কিছু থাকবে পরের ভিডিওতে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, কোশ্চেনটা হচ্ছে 3 স্টার দেওয়া, তার আগে এখানে লেখা আছে হিস্ট্রি সাজেশন ক্লাস 9 100% সাকসেস। এই 100% সাকসেসটা কেন লিখেছি, তার কারণটা হচ্ছে আমরা এই কোশ্চেন লেখার ট্রিকটা একটুখানি পাল্টাতে চাই। যদি আমরা এই ট্রিকটা একটু পাল্টাই, তাহলে কি হবে, তাহলে অন্যদের থেকে আমাদের এই লেখার ধরনটা একটু পাল্টে যাবে। আর লেখার ধরনটা যদি পাল্টে যায়, তাহলে আমাদের কোশ্চেনের মান যদি 8 থাকে, অবশ্যই আমরা কিন্তু এই 8 নম্বরটা পেয়ে যাব। তাই আমি এখানে একটা ট্রিক্স দেখিয়েছি। এই ট্রিক্সই সাধারণত যদি আমরা লিখি প্রশ্ন উত্তর, তাহলে অবশ্যই 100% নাম্বার পাবো। তো কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে সমাজ, রাজনীতি, অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। তো এই প্রশ্নটা আমাদের পাঠ্য বইতে আছে, অর্থাৎ যে যে রাইটারের বই ব্যবহার করো না কেন, তাতে কোনো অসুবিধা নেই। তো রাইটারটা আমি সাধারণত ইতিহাস ও পরিবেশ, জি কে পাহাড়ি ও সুভাষ বিশ্বাস, অর্থাৎ এই জি কে পাহাড়ি সুভাষ বিশ্বাস এই বইটাই আমি চালাচ্ছি। তো এই বইটাতে বইটা থেকে নানান ধরনের টিপস পাওয়া যায়। তাছাড়াও আমি অন্যান্য রাইটারের বইতে থেকে কিছু কালেক্ট করেছি। কালেক্ট করে কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনের উত্তরটা কিভাবে লিখলে তোমরা বেশি নম্বর পাবে, সেই ট্রিক্সটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর কোশ্চেনের উত্তরটাও অবশ্যই শেয়ার করব। তাহলে দেখো, যার কাছে যে রাইটারের বই থাকুক না কেন, যার কাছে যে রাইটারের বই থাকুক না কেন, সে সেই রাইটারের বই ফলো করতে পারবে, অবশ্যই পারবে। আর তার পাশাপাশি যদি রেফারেন্স কিছু বই থাকে, সেই বই থেকে যদি কিছু টেক্সট বা কিছু পয়েন্টস অ্যাড করা যায়, তাহলে কোশ্চেনের মানটা আরও সুন্দর হয়ে যাবে। তাই আমি কিছু কিছু নতুন নতুন সংযোজন করেছি এর সাথে সাথে। তাতে কি হবে, তাতে প্রশ্নের উত্তরটা আরও সুন্দর হবে। অর্থাৎ আমাদের প্রথম টার্গেটই থাকবে যে এক্সামিনারকে খুশি করা। এক্সামিনারকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে কি হবে, আমাদের 8-এ 8, অর্থাৎ বড় প্রশ্নতে 8-এ 8 নম্বর নেওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার। অন্যদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা 8-এ 8 পাচ্ছি না। কেন পাচ্ছি না, তার কিছু কারণ সাধারণত ভুলভ্রান্তি থেকে যায়। ভুলভ্রান্তিটা এইরকম যে, যদি ধরো এই প্রশ্নটাই যদি দেয়, তা আমরা হয়তো 3 পৃষ্ঠা লিখলাম, 3 পৃষ্ঠা লিখে আমার সময়টা চলে গেল। এক্সামিনার খাতা দেখলেন, খাতা দেখে সেই 8-এর মধ্যে আমাকে হয়তো 5 বা 5.5, খুব বেশি 6 নম্বর দিল। তো এই নাম্বারটা পেয়ে আমরা কিন্তু খুশি নয়। আমরা তখন একটুখানি ইতস্তত বোধ করি যে, কি হলো এক্সামিনার, আমার এই প্রশ্নটা কি উত্তরটা ঠিকঠাক হলো না? হ্যাঁ, ঠিকঠাক হয়েছে, কিন্তু টেক্সট একটু পাল্টাতে হয়। তো টেক্সটটা যদি পাল্টাই, তাহলে প্রশ্নের পুরো নম্বরটাই আমরা পেয়ে যাব। তাই আমি দেখো, এখানে এই সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো, 8 নম্বর কোশ্চেনের মান, এটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সামাজিক, একটা একটা সামাজিক ভাগ। এই সামাজিক ভাগ, দেখো সামাজিক প্রভাব, এই সামাজিক প্রভাব একটা। এর মধ্যে দেখো 3টে পয়েন্টস আমি দিয়েছি, যে এই গ্রাম থেকে শহর, আর ঘতে দিয়েছি শ্রেণী বিভাজন, গতে দিয়েছি পরিবর্তন, পরিবর্তিত জীবনযাত্রা। এই 3টে পয়েন্টস এখানে দিয়েছি। তো আমি এখানে লিখব যে শিল্প বিপ্লবের প্রভাব। শিল্প, তারপর শয় হর্ষি লয় পয় শিল্প, বয়সী পয় লয় বয়কার র, বিপ্লবের প্রভাব, এই কথাটা এখানে লিখে নিলাম। তাহলে আমার শিল্প বিপ্লবের প্রভাবটাকে
আমি কি করেছি, তিনটে ভাগে ভাগ করছি, একটা ভাগ এটা, একটা ভাগ এটা, একটা ভাগ এটা। তো এই ভাগটার মধ্যে আমি লিখব যে সামাজিক প্রভাব, দন্তস্বয় আকার, ময়াকার, বর্গের জয়সী ক সামাজিক, হ্যাঁ সামাজিক প্রভাব, পয়রফলা ভয় আকার প্রভাব, এইটা সামাজিক প্রভাব লিখলাম। তারপরে আমি লিখবো যে রাজনৈতিক প্রভাব 2 নম্বর, রাজনৈতিক প্রভাবটা এই ঘরে লিখব, রাজনৈতিক রয়াকার রাজ নয়কার তয়হসী অনৈতিক প্রভাব, পয়রফলা ভয় আকার প্রভাব, এই রাজনৈতিক প্রভাবটা এই ঘরে লিখলাম। এবার আমি লিখবো 3 নম্বর পয়েন্টটা যে অর্থনৈতিক প্রভাব। তো এই ঘরটাতে আমরা অর্থনৈতিক প্রভাব লিখব, অর্থ নয় ঐকার তয়হসী ক নৈতিক পয়রফলা ভয় আকার প্রভাব। তাহলে দেখো এই শিল্প বিপ্লবের কারণটাকে আমি 3টে ভাগে দেখিয়েছি। 1 নম্বর ভাগটা হচ্ছে যে সামাজিক প্রভাব, 2 নম্বর ভাগে হচ্ছে রাজনৈতিক প্রভাব, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রভাব। এই 3টে প্রভাব কিন্তু শিল্প বিপ্লবের ক্ষেত্রে পড়েছিল। তার আগে আমি এইখানটায় যদি আমি লিখে নিই যে প্রশ্নে আছে যে সমাজ রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব, অর্থাৎ এই 1760 থেকে 1840 এই সময়ের মধ্যে সাধারণত ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। এই শিল্প বিপ্লব ঘটার কারণ শিল্পের ক্ষেত্রে যদি উন্নতি লাভ করে তাহলে নানান দিক থেকে অর্থাৎ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক 3 দিক থেকেই কিন্তু তার প্রভাবটা পড়বে। এটা যদি আমরা সূচনাতেই লিখে দিই, যদি আমরা যখন প্রশ্ন লিখব সেই ভূমিকাতে এই ভয় দীর্ঘ ময়হস্যি কয়াকার ভূমিকাতে যদি এই কথাটা লিখে দিই যে সালটা উল্লেখ করে যে 1760 থেকে 1840 এই সময়টার মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। শিল্প বিপ্লবের ফলে সমাজে উন্নতি লাভ করেছিল কিসের ওপরে, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিপুল পরিবর্তন লক্ষ্য করা গেছিল। তাই আমরা এই শিল্প বিপ্লবের প্রভাবটাকে 3টি কারণ হিসাবে নিচে বর্ণনা করলাম। এই কথাটা আমাদের শুরুতেই লিখে দিতে হবে। তারপরে আমরা এই যে 3টে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই 3টে, একটা দুটো 3টে এই পরপর দিয়ে দিলাম, তাহলে এটা সুন্দরভাবে সাজানো হয়ে গেল। আর এখানে দিলাম শিল্প বিপ্লবের প্রভাব। তো এর মধ্যে থেকে যে সামাজিক প্রভাব, গ্রাম থেকে শহরের জীবন, তো এই ঘরটাতে মধ্যে লিখবো আমরা এখানে গ্রাম থেকে শহরে, গ্রাম থেকে শহরে জীবন, গ্রাম থেকে গয়রফলা আকার গ্রাম থেকে শহরে, শহরে জীবন, জয় দীর্ঘী জীবন, এই পয়েন্টসটা। এবার এই পয়েন্টসের এগেনস্টে আমি যদি কয়েকটা কথা লিখে দিই যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব যখন হয়েছিল তখন সাধারণত সামাজিক প্রভাবগুলো লক্ষ্য করা গেছিল। তার মধ্যে একটা হচ্ছে এই গ্রাম থেকে শহরে জীবন, এই গ্রাম থেকে শহরে জীবন অর্থাৎ শিল্পের ক্ষেত্রে উন্নতি হলে শহরেই বেশি উন্নতি হয়। তাই জন্য গ্রাম থেকে মানুষেরা সবাই শহরে এসে জীবনযাত্রা করতে শুরু করে। তো শহরের জীবনযাত্রা অর্থাৎ গ্রাম থেকে এসে শহরের জীবনযাত্রার মধ্যে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তো শিল্প বিপ্লবের ক্ষেত্রে এটাও কিন্তু হয়েছিল। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে শ্রেণী বিভাজন। এই ঘরটাতে লিখবো আমরা শ্রেণী বিভাজন, তালব শয়রফলা একার মধ্যনদী শ্রেণী বয়সী ভয়াকার বর্গের জ দন্তন্য শ্রেণী বিভাজন। এই শ্রেণী বিভাজন, তাহলে শ্রেণী বিভাজন হয়েছিল শিল্পের ক্ষেত্রে যখনই উন্নতি লাভ করে, শিল্পজাত দ্রব্য যখন প্রচুর পরিমাণে হয়ে যায়, বাজারের চাহিদা বেড়ে যায়, তখন কিন্তু এই শ্রেণী বিভাজনটা শুরু হয়। শ্রেণী বিভাজনটা মানে কেমন না, এক শ্রেণীর মালপত্র উৎপাদন অর্থাৎ শিল্পজাত দ্রব্য উৎপাদন করবে, আর এক শ্রেণী নিয়ে এসে সেই শিল্পজাত দ্রব্যগুলোকে বাজারজাত করবে। বাজারজাত করতে গেলেই যে কিছু মানুষ সেই জিনিসগুলোকে স্টক করে, সেই আর কিছু মানুষ সেই জিনিসগুলোকে আনা নেওয়া করে, অর্থাৎ কারাও কেউ উৎপাদন করলো, কেউ নিয়ে আসলো, আর কেউ সেই জিনিসপত্র বিক্রি করে দিলে তার থেকে মুনাফা অর্জন করলো। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে এটাও হয়েছিল। তারপরে দেখো পরিবর্তিত জীবনযাত্রা, এখানে লিখবো এই ঘরটাতে আমরা লিখবো পরিবর্তিত জীবনযাত্রা,
রয়সী ব তৈরে ফসি ত পরিবর্তিত জীবন যদি ব দন্তন জীবন জায়গার তৈরা ফেলা আকার পরিবর্তিত জীবনযাত্রা। তো শিল্পের ক্ষেত্রে যখনই উন্নতি লাভ করলো অর্থাৎ সতেরোশোর শেষ দিক থেকে, সেই সময়টা শিল্পক্ষেত্রে প্রচুর উন্নতি লাভ করেছিল। আর উন্নতি লাভ করার ফলে এই যে পরিবর্তিত জীবনযাত্রা অর্থাৎ জীবনযাত্রার মানটা পাল্টে গেল। জীবনযাত্রার মানটা আমাদের যেমন যদি আমরা সাধারণ মানুষ থেকে একটু উপরের দিকে অর্থাৎ সাধারণ থেকে সাধারণ মধ্যবিত্তর দিকে চলে যায় বা তার একটু উপরে চলে যায়, তা আমাদের জীবনযাত্রার মানও পাল্টে যায়, আমাদের আদব কায়দা চলন গঠন সমস্ত কিছুই পাল্টে যায়। কারণ আমরা তখন শিল্প কিভাবে উন্নতি করা যায় আর অর্থাৎ শিল্প জাত দ্রব্য বিক্রি করতে গেলে কত দূর পর্যন্ত বিস্তৃত রাখতে হবে তার উপরে ডিপেন্ড করে সাধারণত শিল্পী বিপ্লবের প্রভাব। তো এটাও সেখানে হয়েছিল। এবার আমরা চলে যাব যে রাজনৈতিক প্রভাব। আমি লিখেছি এখানে রাজনৈতিক প্রভাব 2 নম্বরে, 1 নম্বরটা আমাদের এখানে শেষ করা হয়ে গেল। 2 নম্বরটা হচ্ছে রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাবের মধ্যে প্রথমে হচ্ছে উপনিবেশবাদ ও সমাজ সাম্রাজ্যবাদ। তাহলে এখানে লিখবো উপনিবেশবাদ, হস্যু প দন্ত নয়সী উপনিবেশ বয়কা তালবসা বেশ, হ্যাঁ, বাদ ও সাম্রাজ্যবাদ দন্ত ছয় আকার ময়রফলা আকার বর্গে জয়জফলা সাম্রাজ্য বায়াকা বাদ। এই উপনিবেশ ও সাম্রাজ্যবাদ, উপনিবেশ সাম্রাজ্যবাদ এটা কিন্তু এই রাজনৈতিক দিক থেকে আমরা শিল্পজাত দ্রব্য যখন উৎপাদন বেড়ে যাবে, শিল্পে উৎপাদিত দ্রব্য এসে শহরাঞ্চলে জমা হবে, তো আমাদের তখনই একটা চাহিদা হয়ে যাবে, যে পরিমাণ শিল্পজাত দ্রব্য উৎপাদন হচ্ছে তার জন্য নিকটবর্তী বাজার দরকার। সেজন্য আমরা এই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ অর্থাৎ উপনিবেশ তৈরি করব। উপনিবেশ তৈরি করলে কি হবে, আমাদের শিল্পজাত দ্রব্য সেখানে বিক্রি করতে পারবো এবং প্রচুর মুনাফা অর্জন করতে পারবো। তার সঙ্গে আমাদের সাম্রাজ্যবাদ নীতিও কিছুটা লোক কাজ করবে, অর্থাৎ সেখানে শিল্প ক্ষেত্র কাজ করতে করতে আমাদের সেই জায়গাটার প্রসার বেড়ে যাবে এবং সাম্রাজ্যবাদটাও এর সাথে সাথে বেড়ে যাবে। 3 খ দেখো, এই রাজনৈতিক ব্যাপার নতুন রাজনৈতিক মতাদর্শ। এই ঘরে লিখবো যে নতুন রাজনৈতিক মতাদর্শ, দন্ত তয় হস্যু দন্ত নতুন রাজনৈতিক একার বর্গের জ দন্ত নয় ঐকার তয় শি ক রাজনৈতিক মতাদর্শ ম তয়াকা দ তারপর সাইডে মতাদর্শ। দেখো নতুন রাজনৈতিক মতাদর্শ, নতুন নতুন উপনিবেশ গড়ে উঠেছে, নতুন নতুন সাম্রাজ্যবাদ গড়ে উঠেছে এবং শিল্পজাত দ্রব্য নিয়ে বিক্রি শুরু হয়েছে। তার সাথে আমাদের লক্ষ্য করা যাবে যে নতুন রাজনৈতিক মতাদর্শ, কোনো কোনো সংস্থা তাদের মতামত পেশ করবে, অন্য সংস্থা অন্যরকম মতামত পেশ করবে। এই মতামতের পরিবর্তন কিন্তু এই শিল্প বিপ্লবের মধ্যে থেকেই জন্ম নিয়েছিল। তারপরে দেখো নতুন রাজনীতি সচেতনবাদ, শ্রমিক শ্রেণীর আন্দোলন। গয়ে দেখো শ্রমিক শ্রেণীর আন্দোলন, এই ঘরটাতে আমি লিখব শ্রমিক, তারপর শয়রফলা ময়হর্ষি শ্রমিক শ্রেণীর হ্যাঁ শ্রমিক শ্রেণীর আন্দোলন দন্ত নয়ে দয়কা ল আন্দোলন, এই শ্রমিক শ্রেণীর আন্দোলন অর্থাৎ শিল্পর ক্ষেত্রে যখনই প্রসার লাভ করলো তো সমাজে শ্রেণী তৈরি হয়ে গেল, অর্থাৎ মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী। এই শ্রমিক শ্রেণীরা তখন তাদের নিজস্ব দাবি দাবা পূরণের জন্য দল গঠন করে ফেলল এবং শ্রমিক শ্রেণীরা মালিক শ্রেণীর ওপরে প্রভাব বিস্তার করতে শুরু করলো, অর্থাৎ তাদের দাবি দেওয়ার জন্য আন্দোলন শুরু করলো। তাহলে এই করতে করতে কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সাথে সাথে যেমন শিল্পের উন্নতি ঘটেছিল এবং দুটো সমাজের শ্রেণীও লক্ষ্য করা গেছিল, এবং লক্ষ্য করে এক শ্রেণী মুনাফা অর্জন করছে আর এক শ্রেণী শোষিত হচ্ছে, এটা তো কোনো মতেই সম্ভব নয়। তাই এই শ্রমিক শ্রেণীরা আন্দোলন করতে শুরু করে দিল। এটা কিন্তু এই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রভাব হিসাবেই কাজ করে। তারপরে দেখো আমরা চলে আসবো যে অর্থনৈতিক প্রভাব। আমি এই ঘরটাতে অর্থাৎ এই ঘর আলোচনা হয়ে গেছে, এটাও আলোচনা হয়ে গেছে, এটা এবার অর্থনৈতিক প্রভাব। দেখো অর্থনৈতিক প্রভাবের মধ্যে উৎপাদন বৃদ্ধি, এটা আমি লিখবো উৎপাদন বৃদ্ধি, হস্যু খন্দত উৎপয়াকার দ দন্ত উৎপাদন বৃদ্ধি বয়রি দয় ধয় হস্যি উৎপাদন বৃদ্ধি। এবার শিল্পের বিপ্লব আসলে সমস্ত দিক থেকেই প্রভাব আসে, অর্থাৎ যখন আমরা যন্ত্রাংশ কাঁচামাল প্রচুর পরিমাণে পেয়ে যাই তখন কি হয়, এই উৎপাদনটাও প্রচুর পরিমাণে বেড়ে যায়। উৎপাদন যখন বেড়ে যাবে তাহলে উৎপাদন বাড়ার সাথে সাথে আমাদের পারিপার্শ্বিক
বাজারটাকেও ধরতে হবে। তাই এই ইংল্যান্ডের নিত্য নতুন যন্ত্রাংশ বা কৃষিজ বীজ সাধারণত যেগুলো উৎপাদন আবিষ্কার হয়েছে, সেই আবিষ্কারের ফলে শিল্পের উৎপাদিত দ্রব্যের পরিমাণটা প্রচুর পরিমাণে সেই সময় বেড়ে গেছিল। তার ফলে উৎপাদন বৃদ্ধি হয়ে গেল। এবার উৎপাদন বৃদ্ধি হয়ে গেলে তারপরে পয়েন্ট হচ্ছে পুঁজিবাদের, পুঁজিবাদের বিকাশ। এই ঘরটায় লিখবো আমি পুঁজিবাদের বিকাশ। বয়চন্দন দস্যু বর্গের জয়সী পুঁজি বয়াকার দয়কার বাদের পুঁজিবাদের বিকাশ। বয়সী কয়াকার তালবসা বিকাশ। এই পুঁজিবাদের বিকাশ, দেখো শিল্পের ক্ষেত্রে যদি প্রচুর উৎপাদন বেড়ে যায় তাহলে সেই উৎপাদিত দ্রব্যরা এক শ্রেণীর মানুষ, অর্থাৎ এই যারা পুঁজিবাদী সমাজ, তারা তাদের নিজস্ব অর্থটাকে এই শিল্পের ক্ষেত্রে কাজে লাগায় এবং শিল্পজাত দ্রব্য প্রচুর পরিমাণে তারা কি করে সংগ্রহ করে রাখে। এবং এখান থেকেই তারা কি করবে, সংগ্রহ করে কি হবে, সংগ্রহ করার ফলে হবে যে এই প্রয়োজন অনুযায়ী তারা সেই দ্রব্যগুলোকে বিক্রি করবে, যখন চাহিদা বেশি হবে তখনই বিক্রি করবে। তো এই পুঁজিবাদের বিকাশও কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রভাবের মধ্যেই পড়ে এবং অর্থনৈতিক প্রভাবের মধ্যেই পড়ে। এবার দেখো শেষ পয়েন্ট, সেটা হচ্ছে বিশ্বায়ন ও নতুন ব্যবসার উৎপত্তি। বিশ্বায়ন, বয়সী তালবস্বয় বয় অন্তস্থ দন্তন, বিশ্বায়ন ও নতুন ব্যবসার উৎপত্তি। নতুন ও নতুন দন্তন দয়হস্যু দন্তন, নতুন ব্যবসার উৎপত্তি। বয়জফলা ব দন্তস্বয় আকার ও ব্যবসার উৎপত্তি। হস্যু খন্দত প তয় তয় হস্যি। তো এখানে ছোট ছোট করে লেখা হচ্ছে, জাস্ট আমি এটাকে ডায়াগ্রাম, তো এটা প্র্যাকটিস। তো এইভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু সকলেই বুঝতে পারবে। তো দেখো বিশ্বায়ন ও নতুন ব্যবসার উৎপত্তি। তাহলে শিল্প বিপ্লব ইংল্যান্ডে 1725 বা 60 থেকে 1840 এই সময়টার মধ্যেই ইংল্যান্ডের ব্যাপক শিল্পক্ষেত্রে উন্নতি লাভ করেছিল। তার ফলে বিশ্বায়নও কিন্তু হয়েছিল। তাহলে বিশ্বায়ন না হলে তো আমাদের উন্নতি লাভ হবে না। এর সাথে সাথে নতুন ব্যবসার উৎপত্তি। তাহলে শিল্পজাত দ্রব্য এক শ্রেণীর মানুষ এক এক জায়গা থেকে একরকম জিনিস তৈরি করেছে আর তারা বাজারে নিয়ে এসছে এবং বাজারের চাহিদাও কিন্তু প্রচুর বেড়ে গেছে। বাজারে যখন চাহিদা বেড়ে যাবে তাহলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। তো মানুষ যদি এক জায়গা থেকে সমস্ত জিনিস পেয়ে যায় তাহলে কি হবে, আমরা যেমন একটা বাজারের মধ্যে গেলে যে সমস্ত জিনিস পেয়ে যায় তো অবশ্যই চাইবো সেই বাজারে যেতে। তো মানুষের প্রয়োজনের তাগিদে এই নতুন নতুন ব্যবসার উৎপত্তি লাভ করে। উৎপত্তি লাভ করলে তারা মুনাফা ওখানে খাটিয়ে বিভিন্নভাবে তারা ব্যবসা করেছে এবং এই নতুন ব্যবসার উৎপত্তি করেছে। তাতে কি হয়েছে, আমরাও কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস সেখান থেকে সংগ্রহ করতে পেরেছি। তাহলে দেখো এবার আমি যদি একটা উপসংহারে দিই যে এই ইংল্যান্ডে শিল্প বিপ্লব অর্থাৎ 1760 থেকে 1840 এই সময়টার মধ্যে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল তার ফলে আমাদের বেশি প্রভাব পড়েছিল এক নম্বর সামাজিক দিকে, তার দুই নম্বর হচ্ছে রাজনৈতিক দিকে, তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক দিকে। তো একটা শিল্প যখন গড়ে ওঠে তার এই প্রভাবগুলি কিন্তু শিল্পক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই আমরা আশা রাখবো এইরকম শিল্পও কিন্তু আর আমাদের দেশে হোক বা বিদেশে হোক সমস্ত জায়গায় গড়ে উঠুক, তাহলে আমরা আমাদের দেশের তথা আমাদের নিজেদেরও উন্নতি করতে পারবো। তো এই বলে যদি আমি এই কোশ্চেনটাকে শেষ করি তাহলে আমরা প্রথমেই সূচনা দিয়েছি, তারপরে তার প্রভাব লিখেছি, প্রভাবটাকে তিনটে ভাগে ভাগ করেছি। এই তিনটে ভাগকে আবার আলাদা আলাদা করে তিনটে করে ভাগ করেছি। এখানেও তিনটে ভাগ করেছি, এখানেও তিনটে ভাগ করেছি। তাহলে আমার ভাগ হলো কটা, 3 তিরিকে 9টা, আর এখানে একটা সূচনা আর এখানে একটা উপসংহার। তা আমরা কোশ্চেনের মানটা লিখবো, যদি আমরা এরকম ভূমিকা লিখেছি তা আমরা 1 নম্বর পয়েন্টে যদি যে সামাজিক প্রভাবের ক্ষেত্রে এই যে আমরা যদি এরকম লিখি টাইপটা ঠিক এরকম যে আমরা সামাজিক প্রভাব 1 নম্বরটা আলোচনা করছি। তো সামাজিক প্রভাব তন্তস্বয় আকার ময় আকার বর্গের জয়হস্যি, তো সামাজিক প্রভাব, এই সামাজিক প্রভাব, এই প্রভাবটাকে আমরা সামাজিক প্রভাবটাকে আন্ডারলাইন করে দিলাম। এবার আন্ডারলাইন করে দেওয়ার পরে আমি লিখলাম যে গ্রাম থেকে শহরে জীবন। এই যে 1 নম্বর স্টার দিয়ে লিখলাম যে এই গ্রাম থেকে শহরে শহরে বর্গের জয় দীর্ঘি ব অতদ্দন্য জীবন।
এইবার থেকে যদি আমি লেখা শুরু করি, তো এখানেও আন্ডারলাইন করে দিতে পারি। লিখে আমি লেখাটা শুরু করবো, ঠিক প্রত্যেকটা পয়েন্টসের জন্য দুটো করে লাইন লিখবো বা আড়াইটা করে। তো এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে আমি এটাই গেলাম, যেখানে শুরু করেছি ঠিক স্টার্ট থেকে এই সোজা এখানে আরেকটা লাইন দিলাম, এখানে একটা লাইন দিয়ে আমার এখানে শেষ হয়ে গেল। বা দুটো থেকে আড়াইটা, যদি তুমি আরেকটা লাইন বাড়াতে পারো তাতে অসুবিধা নেই, কিন্তু আমাদের সময়ের দিকে তাকাতে হবে। এবার ঠিক পরের পয়েন্টসটা দেখো, এই সোজাসুজি কিন্তু স্টারটা লাগাবো, এখানে স্টার লাগিয়েছি একটা, আর এই স্টারটা যেহেতু দ্বিতীয় পয়েন্ট শ্রেণী বিভাজন এটা লিখবো, তো এই স্টারটা এদিকে দেবো না, তাহলে এই জায়গাটা পূরণ হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। সেজন্য আমরা এই স্টারটা এখানে দিয়ে লিখলাম যে শ্রেণী বিভাজন। এই শ্রেণী বয়সী ভয়াকার বর্গের জ দন্তন্য শ্রেণী বিভাজন। এই শ্রেণী বিভাজন যখন লিখলাম আন্ডারলাইন করে দিলাম, তাহলে এটার প্যাটার্নও ঠিক একই রকম। এখান থেকেই শুরু করব, আবার এখানে দুটো লাইন দেবো ঠিক এই স্টারের সোজাসুজি এখান থেকে শুরু করলাম। যদি আর একটা লাইন লিখি, আমি দুটো বা আড়াইখানা লাইন লিখবো প্রত্যেকটা প্রশ্নের অনুযায়ী, যে আমরা এই 3 3 6 7 8 9টা এই 9টা পয়েন্টের এগেনস্টে একটা ভূমিকায় 2 লাইন আর উপসংহারে 2 লাইন, তাহলে এখানে 2 2 4 লাইন, না 9 দুগুণে 18 লাইন বা 3 9 27 লাইন, তাহলে আমার 30 লাইনের মধ্যে বা 25 লাইনের মধ্যে আমার এই কোশ্চেনটা নেমে যাবে। যদি আমরা এটা বোঝাতে চাইছি, বা আমি এটা বোঝাতে চাইছি যে এক্সামিনারকে 3 পৃষ্ঠা লিখে 8 নম্বর বা 4 পৃষ্ঠা লিখে আমি 6 নম্বর নিতে রাজি না, বা আমি 5 নম্বর নিতে খুশি নয়, নিতে রাজি নয়। আমি এক্সামিনারকে খুশি করে এক্সামিনারের কাছ থেকে জোর করে কোশ্চেনের নম্বরটা নিয়ে নেবো। কিভাবে? আমরা তো জোর করে ওই গায়ে জোর খাটাতে পারবো না, আমরা ট্রিক্সের মধ্যে দিয়ে সেই জোরটা খাটাবো। তো ট্রিক্সের মধ্যে দিয়ে যদি আমি সেই জোরটা খাটাই, তাহলে কি হবে, এইভাবে যদি কোশ্চেনগুলো লিখি, তারপরে পয়েন্টস এরকম 3টে স্টার দিয়ে এদিকে যাব, তো এইরকম ভাবে 3টে করে পরপর যদি পয়েন্টস লিখে দিই, তাহলে এক্সামিনার ভীষণ খুশি হবে। কারণ তিনি প্রথমেই দেখবেন একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের মধ্যে এরকম হবে, ও এরকম ব্যাপার, রাজনৈতিক প্রভাব, ইংল্যান্ড শিল্প বিপ্লব 3টে কারণ, বা সুন্দর, এখানে আবার 3টে এই সামাজিক এই প্রভাবের মধ্যে আবার 3টে ভাগ, এখানে রাজনীতিকে 3টে ভাগ, এখানে অর্থনীতিকে 3টে ভাগ, বা খুব সুন্দর। তো এখানে এক্সামিনার খুশি সঙ্গে সঙ্গে 3টেতে টিক দিয়ে দিল। তো মনে করলে এখানে তোমার 1 নম্বর থেকে 2 নম্বর বা 1 নম্বর এসেই গেল। তাহলে প্রত্যেকটা পয়েন্টসের জন্য 1 নম্বর করে যদি আমি বরাদ্দ করি, তাহলে আমার থাকলো কটা, এক্সামিনার আরো নাম্বার দিতে খুশি হবে, আমিও চাইবো যে এক্সামিনার খুশি হোক, আরেকটা নাম্বার দিতে যদি পারি তাহলে ভালো হয়। তো এইভাবেই যদি কোশ্চেনটা লিখি, তাহলে কিন্তু আমরা 100% সাকসেস। এই কারণের জন্য আমি এখানে হিস্ট্রি সাজেশন ক্লাস 9 100% সাকসেস, এই যে কোশ্চেনগুলো দিচ্ছি, তোমরা যদি এই কোশ্চেনের উত্তরগুলো এইরকম ভাবে লিখতে পারো, অর্থাৎ এই প্যাটার্নে লিখতে পারো, তাহলে কিন্তু পুরো নম্বরটা কিন্তু আমরা পেয়েই যাব, এখানে কিন্তু কেউ আটকাতে পারবে না। আবার যদি আমাদের কারো দম থাকে, তাহলে তো আমি একটা আগের ভিডিওতে দিয়েছি, এখানে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, ইংল্যান্ড জায়গাটা দেখিয়ে দেবো যে ইংল্যান্ড জায়গাটা কতটা, সেটা একটা দেখিয়ে দিলাম, তাহলে এক্সামিনার আরো খুশি হয়ে যাবে। ঠিক আছে, এটা করতে যে আমি যে এই ছবিটাই আঁকতে, ম্যাপটাই আঁকতে দিয়েছি তা নয়, বা এখানে যে এই জায়গাটাই আঁকতে দিয়েছে তা নয়, এর জন্য সাধারণত 2 মিনিট সময় আমি ব্যয় করবো, আর প্রত্যেকটা পয়েন্টের জন্য 1 থেকে 1.5 মিনিট করে ব্যয় করবো, তাহলে কিন্তু আমার নম্বরটা পুরোই এসে যাবে। তাহলে এইভাবে তোমরা কিন্তু উত্তর লিখবে, তাহলে কিন্তু 100% সাকসেস আসবেই আসবে। তারপর দেখো, আমি দুটো কোশ্চেন এখানে বলেছি, এই কোশ্চেন দুটো টিকা লেখো, এই ঘেটু কি বা এই ফ্যাক্টরি কোথা কি, এই দুটো কোশ্চেন কিন্তু আমরা বই থেকে ভালো করে দেখে নেব। দেখে নিয়ে এই কোশ্চেনের উত্তরটাও কিন্তু তোমরা এইভাবেই ছোট করে লিখবে, সুন্দর করে। আমি চাইছি যে সুন্দর করে লিখবো, বেশি লিখতে হবে না, 3 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা ভরে লিখবো তা নয়, ছোট ছোট পয়েন্টস করে লিখবো, এটা কিন্তু ওইভাবেই লিখতে হবে। তারপর দেখো, আমি এর সাথে সাথে বলেছি কিছু ছোট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন নানাভাবে আসে। তো কোনো কোশ্চেন আসে কাকে বলে, কোনো কোশ্চেন আসে টেক দ্য কারেক্ট অ্যান্সার, কোনো কোশ্চেন হচ্ছে দে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য ব্র্যাকেটস, এরকম থাকে, কোনো কোশ্চেন সরাসরি ফিল আপ থাকে। তো কিভাবে কোশ্চেনটা দেবে সেটা এক্সামিনারের ব্যাপার, এক্সামিনার যেভাবে দেবেন আমরা সেইভাবে উত্তর লেখার জন্য প্রস্তুত হব। সেই জন্য আমি প্রশ্ন করে দিয়েছি, সেই প্রশ্নগুলো এখানে 10টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করেছি। এই 10টা কোশ্চেন এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ফর ক্লাস 9 হিস্ট্রি সাবজেক্টস, চ্যাপ্টার 4 পার্ট 3 তে। দেখো, আমরা কোশ্চেনগুলো দিয়েছি যে দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে, 1 নম্বর। 2 নম্বর দিয়েছি শ্রমিকের, হ্যাঁ, শ্রমিকের কোনো দেশ নেই, এই উক্তিটি কে লিখেছিলেন বা কার। 3 নম্বর হচ্ছে নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়, হ্যাঁ।
4 নম্বর দিয়েছি যে প্রথম বিশ্বযুদ্ধ কতদিন ধরে চলেছিল। 5 নম্বর দিয়েছে হ্যাঁ উন্মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেন। তো 6 নম্বর দিয়েছি হ্যাঁ এনক্লোজার হ্যাঁ কথাটির অর্থ কি। 7 নম্বর দিয়েছি কাকে ব্রিটেনের রেলপথে রাজা বলা হয়। আর 8 নম্বর দিয়েছি হ্যাঁ জেলভেরেন জেলভেরাইন কি। আর 9 নম্বর দিয়েছি উড়ন্ত মাকু কে আবিষ্কার করে। 10 নম্বর দিয়েছি মিউল কে আবিষ্কার করেন। তো এই যে কোশ্চেন কটা আমি এখান থেকে দিয়েছি, এই কোশ্চেন কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো, এটাও ইম্পর্টেন্ট। আর আগে দুটো বড় কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলো এই মনে হচ্ছে একাধারে মনে হচ্ছে যে এত কিছু লিখতে হবে, না না, এগুলো জাস্ট আমি একটা বোঝানোর জন্য এখানে লিখে দিয়েছি। তোমরা এটা করে ছোট ছোট পয়েন্টস করে এখানে লিখে দেবে, আর আমি যেভাবে বললাম কোশ্চেনের উত্তরটা সেইভাবে লিখে দেবে। তাহলে কি হবে, এক্সামিনার খুশি হবে না, আর পুরো নম্বরটাই আমরা পেয়ে যাব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।